সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় মেঘ। আদ্রিয়ান তার পিছু পিছু নিচে নামে। তারও ভীষণ ক্ষুধা লাগছে। টেবিলে বসে পড়তে গিয়ে সকলে নাস্তা করছে। আবিহা আর কারান দুজনে পাশাপাশি এক চেয়ারে বসে আছে, আর ফারহানা বেগম সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। আবিহা নতুন বউ, তাই ওকে কোনো কাজ করতে দিচ্ছে না। মেঘ টেবিলের কাছে যায়। ফারহানা বেগম মেঘকে দেখে বলে, আরে মেঘ, তুমি এসে পড়েছো? এ তো দেরি করলে কেন? ঘুম থেকে উঠেছ? এখন তাড়াতাড়ি খাবার খেতে বসো, নিশ্চয় অনেক ক্ষুধা লাগছে। মেঘ মিষ্টি হাসি দিয়ে উত্তর দেয়, জি আন্টি। মেঘ খাবার টেবিলে বসে পড়ে। ফারহানা বেগম তার প্লেটে খাবার বেড়ে দেয়। আদ্রিয়ানও খাবারের টেবিলে উপস্থিত হয়। সকলকে গুড মর্নিং জানিয়ে খাবার খেতে বসে যায়। আদ্রিয়ানের যখন প্লেট থেকে খাবার তার মুখে তুলবে, তখন হঠাৎ এক মেয়ের কণ্ঠ শোনা যায়। কণ্ঠটা পরিচিত লাগে আদ্রিয়ানের কাছে। এইটা তো জিয়ার কণ্ঠ। কিন্তু জিয়া এত সকালে এখানে কি করেছে? আদ্রিয়ান খাবার খাওয়া থামিয়ে মাথা উঁচু করে সামনের দিকে তাকায়। তার সামনের টেবিলের কাছে দাঁড়িয়ে আছে জিয়া। জিয়াকে দেখা মাত্রই আদ্রিয়ানের মেজাজ বিগড়ে যায়। মুখের অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে যায়। চেহারায় রাগী আর গম্ভীরতা ফুটে ওঠে। কাল রাতে জিয়া বলেছিল যে বাসায় চলে যাবে, তবে এত সকালে সে কী করে চলে আসলো? আদ্রিয়ান লক্ষ্য করে জিয়ার পরনে রাতের আগের জামা। তবে কি জিয়া কাল বাসায় যায়নি? সারা রাত রিসোর্টে থেকেছে? অবশ্য ও যা নির্লজ্জা আর বেহায়া মেয়ে, ও এখানে থেকে যেতেই পারে, অসম্ভব কিছু না। আদ্রিয়ান জিয়ার দিকে তাকিয়ে বলে, জিয়া, তুমি এত সকালে এখানে? কাল রাতে বাসায় যাওনি? আদ্রিয়ানের প্রশ্ন শুনে জিয়া উত্তর প্রদান করতে যাবে, তার আগে ফারহানা বেগম বলে ওঠে, কাল রাতে জিয়ার যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল, তখন হঠাৎ আমার সাথে ওর দেখা হয়। এত রাতে মেয়েটা একা একা বাড়ি ফিরবে, সেটা ভালো দেখায় না। আর আজ সকালে যেহেতু বৌভাতের অনুষ্ঠান আছে, তাই জিয়াকে আমি কাল যেতে দেইনি, জোর করে রিসোর্টে থাকতে বাধ্য করেছি। ফারহানা বেগমের কথায় জিয়াও সম্মতি দিয়ে বলে, আমি কাল রাতে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আন্টি যেতে দেয়নি। আদ্রিয়ান, তুমি কি আমার থেকে যাওয়ার কথা শুনে খুশি হওনি? আদ্রিয়ান টেবিলে বসে থাকা সকলের সামনে জিয়াকে কড়া কথা শোনাতে পারবে না, তার সুযোগ হয়তো জিয়া নিয়েছে। আদ্রিয়ান জিয়ার দিকে দাঁত কটমট করে তাকিয়ে ছোট করে জবাব দেয়, হুম। মেঘ এতক্ষণ চুপচাপ শুনছিল। মেঘ তাকায় আদ্রিয়ানের মুখের দিকে। জিয়াকে দেখে আদ্রিয়ান খুশি হয়েছে, কথাটা স্বীকার করলেও তার মুখে খুশির ঝলক দেখা গেল না, বরং তার চোখ মুখ শক্ত করে রেখেছে। আদ্রিয়ান জিয়ার প্রেমিকা, কিন্তু তাকে দেখে আদ্রিয়ান খুশি হয়নি কেন? হয়তো জিয়ার আদ্রিয়ানের মধ্যে মান অভিমান চলছে। কাল রাতে জিয়া তাদের দুজন একসাথে দেখেছিল, তাই হয়তো ঝগড়া করেছে দুজনে। যদিও এতে মেঘের কোনো দোষ নাই, সে ইচ্ছে করে আদ্রিয়ানের কাছে যেতে চায়নি। জিয়া আদ্রিয়ানের প্রেমিকা, তাই তাদের মধ্যে মান অভিমান আর ঝগড়া স্বাভাবিক বিষয়। এইটা মেঘের দেখার বিষয় না। মেঘ তার খাবার খাওয়ার উপর মনোযোগ দেয়। জিয়া আদ্রিয়ানের পাশের চেয়ারে বসে। ফারহানা বেগম তাকে খাবার বেড়ে দেয়। জিয়া খেতে শুরু করে। ফারহানা বেগম জিয়াকে বেশ পছন্দ করেন আদ্রিয়ানকে বউ হিসাবে। উনি মনে করেন আদ্রিয়ান হয়তো জিয়াকে ভালোবাসে। অবশ্য জিয়ার মতো এমন মডার্ন মেয়ে আদ্রিয়ানের যোগ্য, তাই উনি চান জিয়া যেন আদ্রিয়ানের বউ হয়। মেঘ সহ সকলে খাবার খাওয়ার উপর মনোযোগ দেয়, তবে জিয়া আর খাওয়া বাদ দিয়ে আদ্রিয়ানের প্লেটে উকিঝুঁকি দিচ্ছে। বাটি থেকে কখনো ভাত তরকারি সহ অন্যান্য সবজি আদ্রিয়ানের প্লেটে তুলে দিচ্ছে। জিয়ার কাণ্ডে আদ্রিয়ান যথেষ্ট বিরক্ত। ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলতে। তার জীবনে সে অনেক মেয়ে দেখেছে, তবে জিয়ার মতো এমন বেহায়া আর ফাজিল মেয়ে দেখে নাই। জিয়া আদ্রিয়ানের চুপ থাকার সুযোগ নিয়ে ওর প্লেটে যখন ডাল দিতে যাবে, তখন আদ্রিয়ানের ধমক দিয়ে বলে ওঠে, জিয়া, বেয়াদবির একটা লিমিট থাকে। তুমি নিজের প্লেটে খাবার না নিয়ে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছ কেন? তোমাকে কি বলেছি যে আমার ডাল ভাত বা অন্য তরকারি লাগবে? অতিরিক্ত পাকামি করতে যাও কেন তুমি? আমি তোমার সিনিয়র ডক্টর হই, সিনিয়রের সাথে কেমন ব্যবহার করতে হয় তা কি তোমার জানা নাই? ইমরান ছেলের মতো ভালো মানুষের ঘরে তোমার মতো বেয়াদবের কী করে জন্ম হয়েছে? আরেকবার যদি এমন ফাজলামি করতে দেখি আমার সাথে, থাপ্পড় দিয়ে তোমার সব দাঁত ফেলে দেব। ফাজিল বেয়াদব কোথাকার! আদ্রিয়ানের এমন ধমক শুনে জিয়া সহ টেবিলে থাকা সকলে ভয় পেয়ে যায়। জিয়ার মুখে ভয়ে কাচুমাচু।
হয়ে গেছে। আদ্রিয়ানের আগেও জিয়াকে ধমক দিয়েছে, তবে কখনো সকলের সামনে এমন করে দেয়নি। ফারহানা বেগম জিয়ার পক্ষে কোনো কথা বলতে গিয়েও আদ্রিয়ানের রাগ দেখে থেমে যায়। মেঘও আদ্রিয়ানের ধমক শুনে তবে সে খাবারের প্রতি মনোযোগ দেয়। আদ্রিয়ানের খাবার শেষ না করে রাগ করে টেবিল ছেড়ে উঠে চলে যায়, তবে যাওয়ার আগে একবার মেঘের দিকে তাকায়। কিন্তু মেঘ সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার খাবার খাচ্ছে, আশেপাশে ঘটনার বিষয়ে তার খেয়াল নাই। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, ভীষণ সুন্দর লাগছে। আকাশ জমে থাকা একখণ্ড মেঘের ন্যায় লাগছে তোমায়। আদ্রিয়ানের মুখে প্রশংসা শুনে জিয়া খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি আদ্রিয়ান, আমাকে তো সুন্দর লাগছে? জিয়ার প্রশ্ন শুনে আদ্রিয়ানের হুঁশ ফিরে আসে। সে তার সামনে জিয়াকে দেখে অবাক হয়ে বলে, জিয়া তুমি? আমি। তুমি তো তখন আমাকেই দেখছিলে, আর আমাকে আকাশে জমে থাকা মেঘের মতো তুলনা করছিলে। জিয়ার কথা শুনে আদ্রিয়ান বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। মেঘের প্রশংসা করতে গিয়ে জিয়ার করে ফেলেছে। তবে জিয়াকে আকাশে জমে থাকা মেঘের সাথে তুলনা না করে তেঁতুল গাছে থাকা সাতচন্নি পেতনির সাথে তুলনা করা উচিত ছিল। বেয়াদব। আদ্রিয়ান কিছু না বলে জিয়ার সামনে থেকে দূরে সরে যায়। প্রায় 30 মিনিট পর কারান আর আভিয়া নিচে আসে। সকল অতিথিরা তাদের দেখে হাততালি দেয়। কারান আভিয়ার হাত ধরে সোফার নিচে যায়। অনুষ্ঠানের ড্রয়িং রুমে হয়েছে, খুব ঘরোয়া পরিবেশে। কারান আর আভিয়াকে ঘিরে সকলে ছবি তুলছে, ভিডিও করছে। মেঘ দূরে দাঁড়িয়েছিল। আভিয়ার কাজিরা সকলে জেদ করে আভিয়া আর কারানকে কাপল ডান্স করায়, কিন্তু আভিয়া রাজি হয়নি। পরে বলা হয় পার্টির মধ্যে উপস্থিত সকলে ডান্স করবে, কাপল ডান্স। আভিয়া আর কারানের নিয়ে যাওয়া হয় ড্রয়িং রুমের মাঝে ডান্স করার জন্য। জিয়ার মাথায় দুষ্টু বুদ্ধি আসে, সেও আদ্রিয়ানের সাথে কাপল ডান্স করবে। তাই জিয়া আদ্রিয়ানকে বলে, আদ্রিয়ান চলো আমরাও ডান্স করি। ডান্স আর আমি, তাও আবার তোমার সাথে? অসম্ভব। জিয়া আদ্রিয়ানের হাত ধরে জোর করে একে ড্রয়িং রুমের মাঝে নিয়ে আসে। সকল মানুষের ভিড়ে আদ্রিয়ান জিয়াকে কিছু বলতে পারছে না। জিয়ার মান সম্মান না থাকলেও তার আছে। মেঘ দূরে দাঁড়িয়েছিল, কিন্তু কাজিনা তাকে হাত ধরে নিয়ে আসে ডান্স করার জন্য। মেঘের সাথে এক অপরিচিত ছেলে কাফার হিসাবে ডান্স করবে। মিউজিক বাজবে, চারপাশে গানের শব্দ। জিয়া আদ্রিয়ানের হাত ধরে রেখেছে, আর মেঘের সাথে অন্য ছেলে। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়, মেঘও তাকায় তার দিকে। মিউজিক শুরু হওয়ার সাথে সাথেই জিয়া আদ্রিয়ানের সাথে ডান্স করা শুরু করে। তার হাত ধরে গোল করে ঘুরতে থাকে, কখনো আদ্রিয়ানের থেকে দূরে গিয়ে আবার তার কাছে ফিরে আসে। আদ্রিয়ান জিয়ার এমন ব্যবহারে ভীষণ বিরক্ত। অন্যদিকে মেঘ অন্য ছেলের সাথে ডান্স করছে, তবে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। এমন করে সে কখনো ডান্স করেনি। আবার আমেরিকায় ছেলেদের কাছে জড়িয়ে ধরা, হাত ধরা সাধারণ বিষয়। তাই সে যখন ডান্সের জন্য মেঘের কোমর ধরে, মেঘ বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। আদ্রিয়ান মেঘের এমন বিরক্তি লক্ষ্য করে। যখন সকল কাফাররা একবার দূরে গিয়ে আবার কাছে আসে, হাত বাড়িয়ে দেয়, তখন আদ্রিয়ান জিয়ার না, বরং মেঘের হাত ধরে তার কাছে নিয়ে আসে। আদ্রিয়ানের এমন কাণ্ডে মেঘ অবাক হয়ে যায়। আদ্রিয়ান মেঘের হাত তার কাঁধে রাখে, শাড়ি দিয়ে মেঘের কোমরের পিছনের অংশ জড়িয়ে দেয়। এরপর মেঘের কোমরে হাত দিয়ে তার কাছে নিয়ে আসে। মেঘ কিছুটা কেঁপে ওঠে আদ্রিয়ানের এমন ছোঁয়ায়। মেঘ বলে, আদ্রিয়ান স্যার কী করছেন? আদ্রিয়ান স্বাভাবিক স্বরে বলে ওঠে, তোমার সাথে কাপল ডান্স করছি। কিন্তু আমি আপনার সাথে ডান্স করতে চাই না, ছাড়ুন আমাকে। আদ্রিয়ান কিছুটা অধিকার বোধ দেখে বলে ওঠে, কিন্তু আমি চাই। আদ্রিয়ান কথাটা বলে মেঘকে আরও কাছে নিয়ে আসে। মেঘের নিঃশ্বাস গায়ে পড়ছে। আদ্রিয়ান মেঘের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। কি অদ্ভুত নেশা তার চোখে, অদ্ভুত মায়া। যে চোখের অতল গভীরে মেঘ হারিয়ে যায়, তার আত্মস্থান পায় সেথায়। আদ্রিয়ান মেঘের উন্মুক্ত কোমর স্পর্শ করে। মেঘের সারা শরীর অসাড় হয়ে যায়, সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যায়। মেঘ লাজুক লতার ন্যায় লজ্জায় আদ্রিয়ানের বুকে মুখ লুকায়। মেঘের শরীর তার বুকে স্পর্শ করার সাথে সাথে আদ্রিয়ানের ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে ওঠে। আদ্রিয়ান আর মেঘের ঘনিষ্ঠ মুহূর্ত দূর থেকে দাঁড়িয়ে দেখছিল জিয়া। এর আগে তার সারা শরীর জ্বলে যাচ্ছে। আদ্রিয়ান তার সাথে কাপল ডান্স করতে চাইল না, কিন্তু এখন মেঘের সাথে ঠিকই ডান্স করছে, তাকে জড়িয়ে ধরেছে। তবে কি জিয়ার সন্দেহ সঠিক ছিল? আদ্রিয়ান তাকে নয়,
বরং মেঘকে ভালোবাসে। কিন্তু জিয়া আদ্রিয়ান আর মেঘকে কখনো একসাথে থাকতে দিবে না। আদ্রিয়ান শুধুমাত্র জিয়ার রাগী দৃষ্টিতে আদ্রিয়ান আর মেঘের দিকে তাকিয়ে প্রতিশোধের পরায়ণ হয়ে বলে ওঠে কথাটা। আদ্রিয়ান মেঘকে তার বাহু ধরে শক্ত বাঁধনে আবদ্ধ করে। মেঘ তার আঁখি যুগল বন্ধ করে ফেলে। তার সমস্ত শরীর এলিয়ে দেয় আদ্রিয়ানের বুকের উপর। আদ্রিয়ানের শরীর থেকে একটা মিষ্টি সুবাস ভেসে আসছে, যা মেঘকে পাগল করে তোলে। মেঘ যত চেষ্টা করে আদ্রিয়ানের নামক মানুষটি থেকে দূরে থাকতে, নিয়তি তাকে ঠিকই ততটাই কাছে নিয়ে আসে। ভাগ্য কি সত্যিই চায় আদ্রিয়ান আর মেঘের মিলন হোক? তাদের দুটির আত্মা এক দেহে নিয়ে বন্দি থাকুক? আদ্রিয়ান কি সত্যি এই জন্মে মেঘকে ভালোবাসবে? তার স্ত্রীর মর্যাদা দিয়ে সারা জীবন আগলে রাখবে? ভালোবাসবে মেঘকে সে? মেঘের মনের অজান্তের করা প্রশ্ন উত্তর তার জানা নাই। শুধু সময়ের অপেক্ষা করা আর ভাগ্যের উপর বিশ্বাস রাখা ছাড়া মেঘ আর কী করতে পারে। তবে আদ্রিয়ান যদি জিয়াকে ভালোবেসে থাকে, তবে মেঘ তা থেকে দূরে থাকবে। অন্য কারো ভালোবাসা তার প্রিয় মানুষকে কেড়ে নিয়ে কখনো সুখে থাকা যায় না, তা মেঘ জানে। তাই হয়তো আদ্রিয়ানের থেকে দূরে থাকা ন্যূনতম প্রয়াস সে করে। তবে মেঘের সমস্ত চেষ্টা সবসময় ব্যর্থ হয়। সে চাইলেও পারে আদ্রিয়ান থেকে দূরে থাকতে। কি করা উচিত এখন মেঘের? সে আর কত চেষ্টা করার পর আদ্রিয়ানকে ঘৃণা করতে পারবে সে? সত্যি কি পারবে কোনো দিন? মেঘ আদ্রিয়ানের বুকের উপর থেকে তার মুখ তুলে নিজের মনকে শক্ত করে একটু সাহস দেখিয়ে আদ্রিয়ানের হাত ছাড়ায় তার কোমরের উপর থেকে। কিন্তু আদ্রিয়ান মেঘের বারণ শুনল না। সে অধিকার দেখিয়ে মেঘের কোমর শক্ত করে পুনরায় জড়িয়ে ধরল। মেঘকে চোখের ইশারায় জানান দিল সে যে আদ্রিয়ানের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু মেঘ আদ্রিয়ানের কথা শুনল না। সে জেদ বা সাহস দেখিয়ে আবারও আদ্রিয়ানের হাত ছড়িয়ে দেয়। এরপর দ্রুত তার থেকে দূরে যাওয়ার জন্য পা বাড়ায়। আদ্রিয়ান পুনরায় মেঘের হাত ধরে তাকে ঘুরিয়ে নিল। মেঘের পিঠ থেকে ঠেকে যায় আদ্রিয়ানের বুকের সাথে। আদ্রিয়ানের এমন কাণ্ডে মেঘ বিরক্ত হয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, কী করছেন? আপনি আমার হাত ধরছেন কেন? আমার ডান্স পার্টনার আপনি না, বরং অন্য একজন। ছাড়ুন আমায়। জিয়ার সাথে গিয়ে ডান্স করুন। আদ্রিয়ান হয়তো মেঘের কথা এতটা প্রাধান্য দিল না। সে বলে ওঠে, তুমি তো ওই ছেলের সাথে ডান্স করতে আইনেজি ফিল করছিলে। মেঘ সত্যি ওই ছেলের সাথে ডান্স করতে অস্বস্তি বোধ করছিল, কিন্তু মেঘ তা স্বীকার করে না। সে জেদ দেখিয়ে বলে ওঠে, তবুও আমি আমার ডান্স পার্টনারের সাথে ডান্স করতে চাই। ছাড়ুন আমার হাত। মেঘের কথা শুনে আদ্রিয়ান মেঘকে পুনরায় প্রশ্ন করে, তুমি কি সত্যি ওই ছেলের সাথে ডান্স করতে চাও মেঘ? মেঘ হাবুডুক মাথা নাড়িয়ে সম্মতিসূচক উত্তর দেয়, চাই, কিন্তু আমি চাই না। মেঘ আদ্রিয়ানের কথা স্পষ্ট বুঝতে পারল না। সে বলে, কি চান না আপনি? তুমি অন্য পুরুষের সাথে কাপড় ডান্স করো। কিন্তু কেন? আমি অন্য কারোর সাথে ডান্স করলে আপনার কি, আমি কে হই আপনার? জানি না। মেঘ অধীর আগ্রহে আদ্রিয়ানের উত্তর শোনার অপেক্ষা করছিল, কিন্তু আদ্রিয়ান শুধু জানি না বলে শেষ করে দিল। কেন জানে না সে? মেঘ অন্য কারোর সাথে ডান্স করলে তার সহ্য হয় না, এটাই সত্যি। জিয়া তার প্রেমিকা, তাকে ঠিকই অন্য পুরুষের সাথে ডান্স করতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু মেঘকেই দেবে না। আদ্রিয়ান তো জানে না মেঘ তার বিবাহিত স্ত্রী। তবু এত অধিকারবোধ কেন তার মেঘের উপর? নিজের প্রেমিকার চেয়ে মেঘের উপর আগ্রহ কেন আদ্রিয়ানের? মেঘের ভাবনার মাঝে হঠাৎ করে আদ্রিয়ান তার পেটের উপর থাকা শাড়ির উপরে হাত রাখে। মেঘ চমকে যায়। আদ্রিয়ানের ঠোঁট অগ্রসর হয়ে আসে মেঘের কানের লতির কাছে। মেঘের বুকের ভিতর টিপ টিপ করে উঠে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আদ্রিয়ান হয়তো অনুভব করে মেঘের অবাধ্য হৃদয় স্পন্দন। সে মেঘের কানের লতির কাছে মুখ নিয়ে মেঘের পেটের উপর হালকা চাপ দেয়। মেঘ থরথর করে কেঁপে ওঠে। আদ্রিয়ানের মেঘের পেট সহ কোমর ধরে তার সম্পূর্ণ দেহ উঁচু করে ধরে। মেঘের পরনের শাড়ি সুতি, তাই আদ্রিয়ানের হাত শাড়ির উপর রাখলেও পেটের ভিতরে স্পর্শ করা যাচ্ছে। আদ্রিয়ান যা করেছে তা নাচের পার্ট ছিল। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাদের পার্টনারদের সাথে এমন করে ডান্স করছে। মেঘের স্পর্শে এসে আদ্রিয়ানও ঘোরের মধ্যে চলে যায়। আদ্রিয়ান স্পর্শ যখন গভীর হতে শুরু করে, তখনই হঠাৎ পার্টির সকলে শব্দ করে হাততালি দেওয়া শুরু করে। মিউজিক বন্ধ হয়ে যায়। সকলে ডান্স শেষ করে।
আদ্রিয়ানও হয়তো হোশে ফিরে আসে। সে মেঘকে নিচে নামায়। মেঘ যখন সকলের উপস্থিতি বুঝতে পারে তখন সে আদ্রিয়ানের থেকে দূরে চলে যায়। অনুষ্ঠানে ডান্স করার কারান আর আভিয়ার হলেও মূল আকর্ষণ হয় মেঘ আর আদ্রিয়ান। সকলে তাদের কাপড় মনে করে আর তাদের নাচে প্রশংসা করে। বেচারা জিয়া মুখ ফুলিয়ে রাগে জিদে সে সকলে থেকে দূরে গিয়ে বসে থাকে। ডান্সের পর আদ্রিয়ান মেঘের উপর ভাবভঙ্গি কেমন হয়েছে সেটা দেখার জন্য তার দিকে তাকায়, কিন্তু মেঘ তাকে ইগনোর করে। সে ফিরেও তাকায় না আদ্রিয়ানের দিকে। কাজিনদের সাথে গল্প করতে ব্যস্ত। অনুষ্ঠানে আবিহা আর কারানের সাথে সকলে অনেক ছবি তুলে। তারা একসাথে খাওয়া দাওয়া করে। মেঘ আদ্রিয়ানের থেকে দূরে থাকে। সে সকল আত্মীয় স্বজনদের সাথে কথা বলে অনুষ্ঠানের বাকি সময়টুকু কাটায়। আজ আবিহা আর কারানের বিয়ের সকল অনুষ্ঠান শেষ হয়েছে। সকল আত্মীয় স্বজন সকলে এখন বিদায় নিবে। আবিহার দুই কাজিনরা তাদের বাসায় ফিরে যাবে। এর জন্য মেঘের মনটা খারাপ। আমেরিকায় আসার পর থেকে তাদের সাথে সে অনেক সময় কাটিয়েছে। তবে মন খারাপ হলেও সকলের বিদায় দিতে হবে। বিকেল 5:30। বিকেল প্রায় শেষের দিকে। সূর্য অন্তিমেত হয়ে গেছে প্রায়। আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে ধরণীর বুকে। আমেরিকায় বৃষ্টির হওয়ার পরিমাণ হয়তো এখন বেড়ে গেছে। রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছে 3টে গাড়ি, যার মধ্যে একটা গাড়ি ফুলে ফুলে সজ্জিত আর অন্য দুইটা সাধারণ। রিসোর্টের সদর দরজা অতিক্রম করে বাইরে বের হয়ে আসে এক কনে বউ, যার জন্য আভিয়া এখন তার গন্তব্য তার স্বামী কারানের বাড়ি। তার সাথে তার আত্মীয় স্বজন, মা বাবা, কাজিনরা রয়েছে। আভিয়ার মা কান্না করছে। আভিয়ার চোখে কোনো জল জমা হয়েছে। আভিয়ার বিয়ের দিন তার মা এতো কান্না করেনি, কারণ মেয়ে তার বিয়ে হয়ে রিসোর্টে থেকে যায়। বৌভাতের অনুষ্ঠান অবধি তারা এও রিসোর্টে থাকে। কিন্তু আজ আভিয়া রিসোর্ট ছেড়ে চলে যাবে তার শ্বশুরবাড়ি। আভিয়ার মা বাবার কান্না দেখে মেঘ দীর্ঘশ্বাস ছাড়ে। মেঘের বিয়ে নিয়ে প্রতিটা মা বাবার কত স্বপ্ন থাকে, তাই না? মেঘের জন্মের সময় হয়তো তার মারও স্বপ্ন ছিল মেঘের বিয়ে নিয়ে, কিন্তু সব শেষ হয়ে গেল। জন্মের সময় তার মা মারা গেল, এরপর কয়েক বছর পর বাবা, আর বিয়ের পর তার স্বামীও অপরিচিত হয়ে গেল। মেঘের জীবনে শুরু করে শেষ অবধি কোনো মানুষ থেকে ভালোবাসা থেকে গেল না, সবাই ছেড়ে চলে গেল। সত্যি মেঘ, তুই কারো আপন হলি না। আভিয়ার মা বাবা মেয়েকে গাড়িতে তুলে দেয়। পাশের সিটে বসেছিল কারান। মেঘ এতক্ষণে আভিয়ার সাথেই ছিল। আভিয়া গাড়ি ওঠার পর মেঘ যখন ড্রাইভারের সিটে পাশের সিটে বসার জন্য দরজা খুলবে, তখন কারান বলে ওঠে, আরে মেঘ, তুমি এখানে বসছো কেন? তুমি এই গাড়িতে যেতে পারবে না। কেন কারান ভাই, গাড়ির সামনে তো জায়গা আছে। আর তাহলে আমি কেন গাড়িতে যাব? ফারহানা আন্টি আর আঙ্কেলের সাথে। কারণ শয়তানি হাসি দিয়ে বলে, না, তুমি বাবা মায়ের সাথে যাবে না, তুমি আদ্রিয়ানের সাথে ওর গাড়িতে করে বাড়ি যাবে। কারানের মুখে আদ্রিয়ানের নাম শুনে মেঘ থমকে যায়। তার এখন আদ্রিয়ানের সাথে একই গাড়ি করে যেতে হবে? অসম্ভব। মেঘ, তুই কিছুতেই ওই শয়তান লোকের সাথে কোথাও যাবি না। আদ্রিয়ান রেদওয়ানের থেকে যত দূরে থাকবি ততই তোর ভালো। মেঘ বলে ওঠে, কারান ভাই, আমার কোনো আদ্রিয়ান ছেলের সাথে একই গাড়িতে যেতে হবে? আমি এই গাড়িতে যাব, এখানে জায়গা তো আছে। না মেঘ, তুমি আদ্রিয়ানের সাথে ওই গাড়িতে যাও। আমি আর জিয়া এখানতে একটু সময় কাটাতে চাই, তাই মেঘ তুমি আদ্রিয়ানের সাথে ওর গাড়িতে যাও। মেঘ এখন কি বলবে? কারানের মুখের উপর কি করে বলবে যে সে আদ্রিয়ানের সাথে যাবে না? আর আবিহা আর কারান হয়তো একান্তে একটু সময় কাটাতে চায়, তাই হয়তো এখন গাড়ি করে কোথাও ঘুরতে বের হবে। মেঘ দুজন কাপড়ের মধ্যে কি করে থাকবে? মেঘ মুখে সৌজন্যমূলক হাসি বজায় রেখে গাড়ির দরজা বন্ধ করে বাইরে চলে যায়। কারান মেঘের কাণ্ড দেখে হাসে। তার পরিকল্পনা সফল হয়েছে। সে আবিহাকে নিয়ে এখন কোথাও ঘুরতে যাবে না। তারা এখানতে সময় কাটাবে না। এই কথাগুলো শুধুমাত্র বাহানা ছিল মেঘকে আদিরানের গাড়িতে পাঠানোর জন্য। মেঘ গাড়ি করে নেমে বাইরে যায়। এরপর মুখ কাচুমুচু করে আদিরানের গাড়ির দিকে এগিয়ে যায়। মেঘের এখন নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে। সে যত আদ্রিয়ানের থেকে দূরে থাকতে চায়, নিয়তি তাকে ঠিক ততই কাছে নিয়ে আসে। মেঘ কী করবে এখন? কি করে দূরে থাকবে এই আদ্রিয়ান রেদওয়ানি থেকে? আদ্রিয়ানের গাড়ির ভিতরে বসেছিল। মেঘকে তার গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে তার মুখে একচিলতে হাসি ফুটে ওঠে।
কিন্তু সে তার হাসি দ্রুত লুকিয়ে রাখে। এরপর পরিস্থিতি গম্ভীর লুক নিয়ে গাড়ির সিটে বসে থাকে। মেঘ ধীর পায়ে হেঁটে এগিয়ে যায় আদ্রিয়ানের গাড়ির কাছে। গাড়ির কাছে আদ্রিয়ানের গম্ভীর মুখ দেখা যায়। আদ্রিয়ান তাকে দেখে খুশি হয়েছে না রাগ করেছে তা বোঝার উপায় নেই। মেঘ গাড়ির কাছে পৌঁছে যখন পিছনের দরজা খুলতে যাবে, তখন ড্রাইভিং সিটে বসে থাকা আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই মিস, আমি আপনার ড্রাইভার নয় যে আপনি পিছনের সিটে বসবেন। চুপচাপ সামনে এসে বসো মেঘ। আদ্রিয়ানের ধমক সুরে কথাটা বলে ওঠে। মেঘ পিছনের দরজা শব্দ করে বন্ধ করে দেয়, যা তার রাগের বহিঃপ্রকাশ। আদ্রিয়ান মেঘের কাণ্ডে দেখে মনে মনে হাসে, কিন্তু মুখে প্রকাশ করে না। এরপর মেঘ গাড়ির সামনে দরজা খুলে ড্রাইভিং সিটে আদ্রিয়ানের পাশে বসে। মেঘ বিড়বিড় করে আদ্রিয়ানকে কিছু গালি দেয়, শয়তান বেটা, খবিশ লোক ইত্যাদি। মেঘে গালি দেওয়ার মধ্যে আদ্রিয়ান বলে ওঠে, আমাকে গালি দেওয়া বন্ধ করে সিট বেল্ট লাগাও। আদ্রিয়ানের কথা শুনে মেঘ থতমত খেয়ে যায়। আদ্রিয়ান কি তার মনের কথা শুনতে পেয়ে যায় নাকি? মেঘ গালি দেওয়া বন্ধ করে তাড়াতাড়ি সিট বেল্ট লাগায়, কিন্তু মেঘ সিট বেল্ট লাগাতে পারছে না। আদ্রিয়ানের বিষয়টা খেয়াল করে হঠাৎ করে আদ্রিয়ান মেঘের কাছে চলে যায়। মেঘ কিছুটা অবাক হয়ে যায়। আদ্রিয়ান মেঘের হাতে থাকা বেল্ট নিয়ে শক্ত করে লাগিয়ে দেয়। একবার মুখের দিকে তাকায়, মেঘ মুখ অন্য পাশে ঘুরিয়ে নেয়। আদ্রিয়ান হাসে, এরপর সে আবার তার জায়গায় ফিরে যায়। আদ্রিয়ান বলে, সিট বেল্ট লাগানোর শক্তিও নাই তোমার মেঘ। কী খাবার খাও তুমি? আমার শক্তি ঠিকই আছে, আর আমি অনেক খাবার খাই। বিশ্বাস হয় না? তবে একদিন আপনি আমায় ভাত খাইয়ে দিন, দেখবেন এই মেঘ কত খাবার খেতে পারে। ওয়েট, তুমি কী চাও? আমি তোমায় খাবার খাইয়ে দেই? মেঘ নিজের অজান্তে কী বলে ফেলছে তা সে বুঝতে পারে। মেঘ বলে ওঠে, না, আমি কিছু চাই না আপনার থেকে। এখন কথা না বলে গাড়ি চালান। আদ্রিয়ান মেঘের কথা শুনে হাসে। এরপর সে গাড়ি স্টার্ট দেয়। মেঘ গাড়ির জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখতে থাকে মনোযোগ দিয়ে। আমেরিকার পিচঢালা রাস্তার গাড়ি চলছে আপন মনে। মেঘ কিছু সময় জানালা দিয়ে তাকিয়ে থাকার পর সে আবার ওই দিকে ফিরে তাকায়। গাড়ির সিটে হেলান দিয়ে আদ্রিয়ানের দিকে তাকায়। জানালা দিয়ে বৃষ্টি আর মৃদু বাতাস আসছে। আদ্রিয়ান গাড়ি ড্রাইভ করছে, তার কপালে থাকা ছোট ছোট চুল উড়ছে। আদ্রিয়ানের দিকে মেঘ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করে আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমি মনোযোগ দিয়ে গাড়ি চালাতে পারবো না। পরে যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমার দোষ নাই। আদ্রিয়ান কথাটা শুনে মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয়। মেঘ বলে, আমি কেন আপনার দিকে তাকিয়ে থাকবো? আমি বাইরে বৃষ্টি দেখছিলাম। আমি জানি মেঘ, তুমি আসলে কি দেখছিলে। মেঘ তার চোখ বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার ভান করে। আদ্রিয়ান লুকিং গ্লাসে মেঘের কাণ্ড দেখে ঠোঁট চেপে হাসে। আদ্রিয়ান বলে, আমার অবুঝ মেঘ বালিকা।